অনলাইন ক্লাসের সাথে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা পর্যন্ত তোমাদের সাথে রেগুলার ক্লাস করছিলাম। আমাকে তোমরা সবাই চেনো, তারপর আমি আমার পরিচিত হচ্ছি। আমি বললাম সবাই শিক্ষক এক্সপ্লেন করে। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ক্লাস শুরু করেছিলাম এবং তোমরা তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস ছিল সেই অনুযায়ী আমরা ক্লাস চালাচ্ছিলাম। তো সেই হিসাবে আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম। তো চতুর্থ অধ্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের এই যে প্রকৃতির যে চ্যাপ্টারটা আসলে এখান থেকে মূলত পুরো চ্যাপ্টার থেকে 3 ধরনের সৃজনশীল হয়ে থাকে। সে ব্যাপারে আমি তোমাদের সাথে যখন আমাদের সমূহ ক্লাস হয়েছে তখন আমরা তোমাদের সাথে ডিটেলস বলেছি। তো আজকে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। যেহেতু তোমাদের একটি অর্পিত কাজ অ্যাসাইনমেন্ট যাবে, সেই অনুযায়ী আমি ভূপ্রকৃতির উপরে তোমাদেরকে বলেছিলাম যে সৃজনশীল দেখা যায় অধিকাংশ সময় আমাদের ফিরে আসে। সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা সেই পাঠটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে চতুর্থ অধ্যায়ের আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের ভূমির ব্যবহার এবং জনবসতি বিস্তারে এর প্রভাব। এটা হচ্ছে আমাদের আজকের পাঠ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করবে, আমি একটি চিত্র এঁকেছি, একটা সার্কেল লিখেছি। এই সার্কেলের 3টা ভাগ করা হয়েছে। একটি ভাগে দেখো দেওয়া আছে যে সোপান 8%। 8%-এর মধ্যে সোপান ভূমি, আমাদের এই সোপান ভূমির আওতায় আছে হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়াল এবং লালমাই পাহাড়। আমাদের যে সার্কেল চিত্রটা এঁকেছি, আমি তোমাদের যখন সমূহ ক্লাস নিয়েছি তখন বলেছি এই সার্কেলটা দিয়ে একটি সৃজনশীল কোশ্চেন হয়। তো আমি যদিও কোনো একটি তোমাদের বোঝানোর স্বার্থে এখানে কোনো অংশ বাকি রাখিনি, কিন্তু আমাদের যখন সৃজনশীল প্রশ্ন করা হবে সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের যে 8%, 10% এবং 80%, এই ক্ষেত্রে কোনো একটা পার্সেন্ট আমরা কী করবে থাকবে না। আমরা ওইটা দিয়ে আমরা কী করবো, আইডেন্টিফিকেশন করবো যে আমাদের জ্ঞানের মধ্যটা ধরো 80% দেওয়া আছে, 10% দেওয়া আছে, কিন্তু সোপান ভূমি বরেন্দ্র মধুপুর ভাওয়ালের যে অঞ্চলটা সেটা থাকলো না। এখন তুমি কিন্তু খুব ইজিলি দুটো অঞ্চল থাকলে খুব ইজিলি যদি পড়া থাকে তোমার, তাহলে তুমি বের করে ফেলতে পারবে এটা হচ্ছে সোপান ভূমি এবং যেটা হচ্ছে আমাদের সমগ্র ভূমির 8%। তো 8% ভূমি আছে আমাদের বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়াল এবং লালমাই পাহাড় অঞ্চল। প্রিয় শিক্ষার্থী, আমি যখন তোমাদের সমূহ ক্লাস নিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছি যে আসলে এই যে বিভাজন, এই বিভাজনটা কিন্তু আধুনিক যুগের যে ভূপ্রকৃতি এভাবে না, একদম আমাদের পৃথিবীর বিশ্ব থেকে পর্যন্ত যে ভূপ্রকৃতির যেভাবে স্তরে স্তরীভূত হয়ে ভূপ্রকৃতি ঠান্ডা হয়ে যে প্রকৃতিভাবে বিস্তার লাভ করেছে তার উপর ভিত্তি করে কিন্তু এই বিভাজনটা। আমি তোমাদের প্রথমে করলাম হলো সমূহ কথা, তারপরে যাবো হচ্ছে আমাদের উপরে আছে 12% পাহাড় পর্বত শ্রেণী, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব ও উত্তর অঞ্চলের পাহাড় সমূহ হচ্ছে আমাদের এই 12%। আমরা জানো যে আমাদের আসলে বাংলাদেশের সমভূমির পরিমাণ বেশি। কেন বেশি? আমাদের বাংলাদেশকে বলা হয় কি নদীমাতৃক দেশ, নদ নদী দিয়ে বেষ্টিত আমাদের এই বাংলাদেশ। যার ফলে কী হয়, প্লাবন, এই নদ নদীর কারণে প্রচুর পরিমাণে পরিমাটি জমে প্লাবনের কারণে সমভূমির সৃষ্টি হয়ে থাকে, যার জন্য সমভূমির পরিমাণ বেশি। এটা আমরা চিত্র থেকেও কিন্তু দেখতে পাই। চিত্রতে আমরা দেখছি যে সোপান যেটা সেটা হচ্ছে 8%, আর পাহাড় যেটা ভূমি সেটা হচ্ছে 12%, যেটা দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিম অঞ্চলের পাহাড়সমূহ এর অন্তর্ভুক্ত। যদি আমরা আমাদের বইতে যেভাবে দেওয়া আছে মানে প্লায়োসিন কালের সোপানসমূহ বা দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় পর্বত শ্রেণী আছে যেটা, সেটা হচ্ছে আমাদের 12%। এরপরে আছে আমাদের হচ্ছে প্লাবন সমভূমি। আগে বলেছি যে আমাদের বাংলাদেশ একটি নদ নদী বেষ্টিত একটি দেশ এবং এখানে নদীমাতৃক দেশ। এখানে প্রচুর পরিমাণে নদীর কারণে সমভূমির পরিমাণ বেশি। একটু তোমরা যদি নোটিস করে থাকো যে আমি তোমাকে
এইভাবে ছিল। পরবর্তীতে এই নদ নদীর পানির কারণে এই নদ নদীর পানি কি হয়েছে, যখন আমরা জানো যে আমাদের সরকারে প্রচুর পরিমাণে কি হয়, বন্যা হয়, তারপরে এই নদীর পানিগুলি তখন কি হয়, আমাদের সমভূমি যেখানে থাকে সেখানে পানি এসে নিম্ন অঞ্চলগুলি ডুবে যায়, এবং ডুবে যাওয়ার ফলে কি হয়, পানি যখন আবার নেমে যায় তখন প্রচুর পরিমাণে পলি কিন্তু থেকে যায়। এই পলি জমি এই প্লাবন সমভূমির জন্ম হয়েছে, যা আমাদের বাংলাদেশের সমগ্র ভূমির 80%, মানে 80% হচ্ছে কি এই সমভূমি। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা যে আমি বিভাজনটা করেছি আমাদের 8%, 12% এবং 80%, এবং প্রথম থেকে আমি বলেছি যে আমাদের সোপান সমূহ যেটা বরেন্দ্র ভারত অঞ্চলের যে লালমাই পাহাড় সমূহ, আর পাহাড় হচ্ছে দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় সমূহ, আর বাকিটা হচ্ছে সমভূমি অঞ্চল। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে আমি তোমাদের বললাম 1% যদি আমরা না থাকে আমাদের প্রশ্নের ক্ষেত্রে, তাহলে কিন্তু যদি আমরা এই 3টা বিভাজন খুব ভালোভাবে জানি, তাহলে আমরা কি করতে পারবো, খুব সহজেই প্রশ্ন দেখে বুঝতে পারবো। ধরো আমাদের সোপান সমূহ দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে আমরা এই প্লাবন সমভূমি যেটা সেখানে ব্ল্যাঙ্ক থাকলো, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো এটা হচ্ছে প্লাবন সমভূমি। তো আমরা এতক্ষণ কোনটা কত পার্সেন্ট ভূত্বকের সেটা জেনেছি। আমরা এখন কি করব, আমরা এখন জানবো যে কোন কোন অঞ্চলগুলো জুড়ে এটা রয়েছে। প্রথমেই যদি আমরা এই বলি তাহলে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। বাংলাদেশের মোট ভূমির 12% হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, যা প্রায় ভূমির 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড় গঠিত। এটা প্রায় 2 মিলিয়ন বছর আগে থেকে এই পাহাড় অঞ্চলগুলি কি 2 মিলিয়ন বছর আগে থেকে এটার অস্তিত্বের বিকাশ লাভ করে থাকে। এই জায়গাগুলি রয়েছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর একটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় সমূহ। তো দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে পাহাড় সমূহ রয়েছে তোমরা জানো সেই অঞ্চলগুলি হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম এর জেলার পূর্বাংশ অঞ্চলে এই অঞ্চলগুলির অন্তর্ভুক্ত। আর উত্তর পশ্চিম পূর্বাঞ্চলের পাহাড়সমূহ রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তরাংশ এবং সিলেট জেলার কিয়দাংশ। এরপরে হচ্ছে প্রায়শ্চিত্তশৃঙ্খলের চতুর্ভূমি, যেটা সোপান, যেটা আমি বললাম তোমাদের যে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়াল এবং এই লালমাই পাহাড় হচ্ছে এই সোপান সমূহ, আর বাকিটা হচ্ছে প্লাবন সমভূমি। তো আমাদের এই যে ভূত্বক, আমরা জানো যে বাংলাদেশ একটি কি জনবহুল দেশ, এবং আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু অনেক বেশি। এই জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিনিয়তই কি হচ্ছে, আমাদের যে আবাদি জমি তা কি হচ্ছে, কমে যাচ্ছে। তো আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী, এটা আবাদি জনভূত্বক থেকে শুরু করে পুরা আমাদের পুরো রাষ্ট্রের উপরে কি একটি বিরাট প্রভাব বিস্তার করে। তো আজকে আমরা এই যে বাংলাদেশের ভূমির ব্যবহারে জনগোষ্ঠীর বিশাল জনগোষ্ঠী এই বিস্তারের যে প্রভাব, এই প্রভাবগুলি আমরা জানি। দেখো, আগেই বলেছি যে বাংলাদেশ একটি জনবহুল দেশ, এবং এই বিশাল জনগোষ্ঠীর কারণে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। আয়তনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের জীবনযাপনের মান, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ এবং আমাদের সকল কিছুর মধ্যে কিন্তু এই জনসংখ্যার একটা প্রেশার থাকে। ছোট্ট একটা উদাহরণ দিই, যদি তোমরা বাড়িতে বাবা মা সহকারে ধরো তোমরা 6 ভাই, তাহলে দেখা যাবে যদি তোমার পরিবারের সংখ্যাটা বেশি হয়, তোমরা 6 ভাই বোন, বাবা মা সহকারে তোমরা কতজন হবে, তাহলে 8 জন। এই 8 জনের যে একটা পরিবার, এই পরিবারের মধ্যে বাবা 80% মতো বাবা একা, তাহলে বাবা কি করছে, এই 8 জনের খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা ব্যবস্থা এবং তার থাকার ব্যবস্থা সব কিছু করতে গিয়ে কিন্তু কি হচ্ছে, সব কিছুর মধ্যেই একটা প্রভাব বিস্তার করছে। এবং দেখা যাচ্ছে সবসময় পরিবারের মধ্যে একটি, শুধু পরিবারের মধ্যে দেখে যদি তুমি এই প্রেশারটা বুঝতে পারবে যে একটা বিশাল চাপ। এক্ষেত্রে যদি তোমরা মনে করো যে ভাই বোনের সংখ্যা অল্প, তোমরা 2 ভাই
যে তোমার পরিবারে তোমরা দুই ভাই বোনের যে চাহিদাগুলি আছে বাবা মা খুব সহজে তোমাদের সেই চাহিদাগুলি কী করতে পারছে, পূরণ করতে পারছে। তো আমরা এই পরিবারের সাথে যদি একটা রাষ্ট্রের তুলনা করি তাহলে দেখা যাবে যে ওই একই অবস্থা। আমাদের যে দেশ সেই যেন আমাদের একটা ছোট রাষ্ট্র, তার তুলনায় সেই জমির তুলনায় আমাদের জনসংখ্যা অনেক। এই জনসংখ্যা কারণে, প্রচুর জনসংখ্যার কারণে তার প্রভাব আমাদের সকল ক্ষেত্রেই হয়েছে। আমরা বইয়ের দিকে জানবো। দেখো, জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতি বৃদ্ধি পাচ্ছে এবং এদেশের প্রয়োজনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ অনেক কম। যেহেতু কী হচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তখন কী করবে মানুষ তার থাকার জন্য তাদের যে চাষযোগ্য জমি ছিল, দেখো আমার ফার্স্ট পয়েন্টে চাষযোগ্য জমির পরিমাণ কম। এই যে অধিক জনগোষ্ঠী তাকে থাকার জন্য সে কী করছে, যে চাষযোগ্য জমি ছিল সেটাকে চাষযোগ্য জমিটার মধ্যে সে বাড়ি করে তুলছে, যার ফলে কী হচ্ছে, আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। দেশের জনসংখ্যার তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ কম। অধিক বসতি বিস্তারের ফলে চাষযোগ্য জমির পরিমাণ আরও কমে গিয়ে ভূমির উপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। আমাদের দেশে এই জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় কৃষি জমির উপর অব্যাহত চাপ পাচ্ছে এবং চাপ পড়েছে বাড়িঘর নির্মাণের জন্য উপযুক্ত জমির উপর। এবং বস্তুত বাংলাদেশের মধ্যে গ্রাম এবং শহরের বাসস্থানের সমস্যা দেখা দিয়েছে। এটাতে কিন্তু আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই। গ্রামাঞ্চলে আগে ছিল বাড়িগুলি এক একটা থেকে একটা অবস্থা অনেক দূরে ছিল, কিন্তু তুমি সে আর 10 বছর আগে তোমার গ্রামের বাড়ির যে অবস্থা ছিল, এখন যদি তুমি নোটিস করে দেখো, তুমি ছোটোবেলায় যেখানে যেতে এখন যে দেখো সেখানে বাড়িগুলি সেই অনেক কাছে কাছে পেয়েছে। তার মানে কি, তুমি ওই চিত্রটা দেখলেই কিন্তু তুমি খুব সহজে বুঝতে পারবে যে কি আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। আর যারা আমরা শহরে বসবাস করি তার আমরা দেখব যে একটি বিল্ডিংয়ের গায়ে এসে আরেকটি বিল্ডিং আমরা দেখতে পাবো। শুধু তাই না, যে অনেক ভাসমান মানুষ শহরাঞ্চলে বসবাস করে, যাদের আসলে থাকার জায়গা নেই। তো বিশাল জনগোষ্ঠীর এই যে বোঝা, তা কিন্তু শুধু আবাদি জমির পরিমাণ যে কমছে তা কিন্তু না, সকল স্তরে সকল কিছুর মধ্যে প্রভাব বিস্তার করছে। তারপরে দেখো, পক্ষান্তরে কৃষি জমিগুলো উত্তরাধিকারের জন্য বণ্টিত হতে তা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আর এই জমিতে খণ্ডিত জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতেও চাষাবাদ হয় না। কথাটার অর্থ হচ্ছে কি, ধর তোমার বাবা চাচা এরা মিলে 5 ভাই, তো দাদা তো একটা ছিল, তার যে জমি ছিল সেটা তোমার এই বাবা চাচা মিলে 5টা খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছে। আবার যে এই জমিগুলো, যে ছোটো ছোটো জমিটা কী হলো, খণ্ড বিখণ্ড হলো, সেটা আবার তোমরা 2 ভাই বোন তোমাদের মধ্যেও কী হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এভাবে জমিগুলি একদম ছোটো ছোটো আকৃতিতে বিভক্ত হয়ে যাচ্ছে। শুধু জমিগুলি যে খণ্ড বিখণ্ড হচ্ছে তা কিন্তু নয়, শুধু তা যে খণ্ড হয়ে গেল তা না, এইগুলির উপরে আবার বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চাষাবাদ সেটাও কিন্তু হচ্ছে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে যেহেতু চাষাবাদ হচ্ছে না, তখন কি হচ্ছে, যে আমাদের যে এই চাষের যত যে জমিগুলো, সে ফলন সঠিকভাবে হচ্ছে না। ফলন যেহেতু সঠিকভাবে হচ্ছে না, তাহলে কি হচ্ছে, আমাদের খাদ্যের ক্ষেত্রেও কিন্তু কি একটি প্রেশার চাপ পড়ছে। কারণ যে পরিমাণ এই বিশাল জনগোষ্ঠীর জন্য যে পরিমাণ খাদ্যশস্যের প্রয়োজন, সেই পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাচ্ছে না, যার কারণে কী হচ্ছে, প্রচুর পরিমাণে আমদানি করতে হচ্ছে। তাহলে একটা জিনিসের উপর কিন্তু এই বিশাল জনগোষ্ঠী যে আবাদি জমির পরিমাণ কমাচ্ছে তা কিন্তু নয়, সকল ক্ষেত্রে দেখো। তাহলে আমরা কি হলো, জমির পরিমাণ কমে যাওয়ার কারণে সেখান থেকে আমরা কি পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য পাচ্ছি না। নেক্সট আমাদের দেখো যে খাল বিল ভরাট। একটু আগে আমরা কি বললাম, যে আবাদি জমি কমে, যখন আবাদি জমি থাকছে না, তখন মানুষ কি করছে, খাল বিল, এই খাল বিল ভরাটটা আমরা অবশ্য শহরাঞ্চলে বেশি দেখতে পাই। এই খাল বিল ভরাটটা আমরা শহরাঞ্চলে বেশি দেখি। দেখা যায় যে শহরাঞ্চলে যে খাল বিল ভরাট করে মানুষের বসবাসের জন্য কি আবাসস্থল তৈরি করা হচ্ছে এই খাল বিল ভরাট করে, এবং এটা শহরাঞ্চলে বেশি হচ্ছে। যার ফলে কি হচ্ছে, শহরে আমরা দেখছি যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কারণ এই যে পানিগুলি যেখান দিয়ে যাবে, সেই জায়গাগুলি কি হচ্ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে। আবদ্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের জনজীবনে কি বিশাল প্রভাব
সেখানে আমাদের কিন্তু যদিও কাগজপত্রে দেখা যাচ্ছে 17%, সেটাও আমাদের আসলে কিন্তু প্রকৃতিগতভাবে নেই। কারণ কি, আমরা এই বিশাল জনগোষ্ঠীর কারণে আমরা কি করছি, বিশাল এই জনগোষ্ঠীর কারণে আমরা বসবাসযোগ্য জমির জন্য এই বন জঙ্গলগুলিকে কেটে উজাড় করে আবাসস্থল তৈরি করা হচ্ছে। বন জঙ্গল কেটে কি করা হচ্ছে, বিশাল আবাসস্থলের তৈরি করা হচ্ছে। এবং এই না হলে মানুষ কী করে, তার বাসযোগ্য জমির পরিমাণ তৈরি করার চেষ্টা করে, এবং এটার ফলে কী হচ্ছে, প্রকৃতি কমে যাচ্ছে। আর এর প্রভাব কিন্তু আমরা আমাদের বিভিন্ন রকমের যে প্রাকৃতিক দুর্যোগগুলি হচ্ছে তা থেকে আমরা পাই। দেখো, এই বন জঙ্গল যে ভূপ্রকৃতি, এটা আমাদেরকে কী করে, এই আমাদের বিভিন্ন রকমের প্রাকৃতিক যে বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে আমাদের এই বন জঙ্গল ভূপ্রকৃতি কেটে, যেটা বলছি যে সেই আমাদের যে রক্ষাকর্তা, তোমরা সিডরের কথা জানো, সিডর হওয়ার পরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু অনেকটা কম হয়েছে। কেন বলো তো? কারণ সুন্দরবন আমাদের কি করেছে, সেই যে প্রাকৃতিক বিপর্যয়টা সে মাথা পেতে নিয়েছে, এবং যার ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল তা কিন্তু সেই বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। তাহলে আপাতত তাহলে আমরা দেখি যে এই যে পয়েন্টটা বন জঙ্গল কেটে জনবসতি গঠন, যার ফলে আমরা কি করছি, নিজেদের বিপর্যয় আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি। আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে আমাদের জনসংখ্যা বিস্ফোরণ। যে পরিমাণ প্রয়োজন আমাদের, যে পরিমাণ ছিল তার থেকে অনেক বেশি জনবসতি। একটু আগে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে তোমার পরিবারে যদি 8 জন থাকে, তাহলে তোমার বাবা একা আর্নিং পার্সন, সে কী করবে, সে আয় করে তোমাদেরকে আমাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ব্যবস্থা দিতে সে যেভাবে পারবে। আর তোমরা যখন 2 ভাই বোন থাকবে তখন কিন্তু সেভাবে হবে না। দেখা যাবে যে 8 জনের যে পরিবার, তাকে সাপোর্ট করতে তার যে পরিমাণ কষ্ট হচ্ছে, কিন্তু 4 জনের পরিবারে তার সাপোর্ট করতে কিন্তু সে খুব সহজেই তাদের চাহিদাগুলি ফুলফিল করছে। তাহলে রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যতিক্রম নয়। এখন কথা হলো, আমি আগেই আমাদের আলোচ্য বিষয় ছিল হলো বাংলাদেশের ভূমি বিভাগে জনবসতির বিস্তারের প্রভাব। তো এই জনবসতির বিস্তারের প্রভাবগুলি আমি বললাম। আর একটু আগে তোমাদের বলতে যে আমাদের চাষাবাদও কিন্তু সর্বক্ষেত্রে বৈজ্ঞানিক উপায়ে করা হয় না, যার ফলে কী হয়, খাদ্য শস্য ঘাটতি দেখা দেয়। তাহলে একটি সমস্যা, সেই সমস্যাটি কী করে অনেকগুলি একাধিক সমস্যার সৃষ্টি করে থাকে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে তার জন্য যে ভূমির পরিমাণ কমে যায়, খাল হয়ে যায়, তাহলে কী হতে জলবদ্ধতার সৃষ্টি হয়, বন জঙ্গল কেটে যাওয়ার কারণে কী হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো যে তাপমাত্রা বৃদ্ধি, এই যে আমরা 4 জনের পরিমাণ কমে গেল, খাল কেটে ব্যবহার করলাম, বন জঙ্গল ভূপ্রকৃতি কমে গেল, তারপরে এই প্রভাবটা কিন্তু দেখো আমাদের 4 নম্বরটাতে এসে, সেটা হচ্ছে কি, জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ। এই বিপর্যয়টা এই একটার সাথে কি আগে বলেছি যে একটি সমস্যা অনেকগুলি সমস্যাকে আছে। দেখো, ওই জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুর মধ্যে প্রভাব বিস্তার করে। দেখো, আমরা নিজেরা যদি একটু আমাদের জলবায়ুর দিকে লক্ষ্য করি, আমাদের একটু সমন্বিত দেশ, আমরা জানি যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এগুলি নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের জলবায়ু। কিন্তু আমরা কি আসলে এই যে এখন আর সেই 6টা ঋতু সেভাবে দেখতে পাচ্ছি? দেখতে কিন্তু পাচ্ছি না। আমরা দেখি যে আমাদের শীত, গ্রীষ্ম, বর্ষা এ পর্যন্তই দেখতে পাচ্ছি। কী জন্য বাবা? এটা কিন্তু এই যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা কি করছি, এই যে বিভিন্ন এই যেগুলো 4 জনের জমির পরিমাণ কমে গেল, জলবদ্ধতা, খালি ভরাটের ফলে, বন জঙ্গল কেটে উজাড় করার ফলে এই যে জলবায়ুর এই বিপর্যয়, এই জলবায়ুর বিপর্যয় কিন্তু আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি আমাদের কর্মের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে। এরপরে দেখো তাপমাত্রা বৃদ্ধি, এই বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগ, বন্যা, তারপরে ঝড়, প্রতি বছরই আমরা শুনবো কি যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তারপরে এই ঝড় ওই ঝড় আসছে। এই দুর্যোগগুলি কিন্তু আরও বেশি বাড়বে যদি আমরা আমাদের প্রকৃতিকে রক্ষা করতে না পারি। আমরা তো প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি। আর এর বিপর্যয় আবার কী হচ্ছে, তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কীভাবে? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই যে বৃক্ষকে আমরা কী করলাম, কেটে ফেললাম, তাপমাত্রা বৃদ্ধি পেল, এবং পরবর্তীতে এই তাপমাত্রা
বেগুনি রশ্মি পৃথিবীতে আসছে, হ্যাঁ, আসার পরে রশ্মি আসার পরে সে কী করছে, পৃথিবীতে আটকে যাচ্ছে, সে আর ব্যাক করতে পারছে না। ব্যাক না করার কারণে কী হচ্ছে, আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। প্রতি বছরই আমরা বলতেছি এবছর তাপমাত্রা অনেক বেশি, কারণ গ্রিন হাউস এফেক্টের প্রভাব দেখা যাচ্ছে। আর তোমরা এর আগে তোমাদেরকে পড়িয়েছে গ্রিন হাউস এফেক্টের কথা ক্লাসে, তোমরা জানো যে গ্রিন হাউস এফেক্ট আসলে কীভাবে হয়। ক্লোরোফ্লোরো কার্বন, CFC বিভিন্ন কারণে আমাদের কিন্তু এই গ্রিন হাউস এফেক্টটা দেখা দিচ্ছে, আর এর কারণে কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই যে এই যে ভূগত বিপর্যয় এবং আমাদের এই প্রকৃতির বিভাজন এবং এর ফলে আমাদের ভূমির উপর যে প্রভাব বিস্তার করছে, আমি আশা করি যে তোমরা খুব সুন্দরভাবে এটা তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা অর্পিত কাজ সেটাতে কিন্তু লিখতে পারবে। কারণ তোমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, অর্পিত কাজটা দেওয়া হবে, আমি তার উপরেই কিন্তু এই ক্লাসটি নিয়েছি। এবং আমার আজকের পাঠের যে এটা শিরোনাম সেটাই কিন্তু বাংলাদেশের ভূমি ব্যবহারে জনবসতি বিস্তারের প্রভাবসমূহ। তো আমি আশা করব যে তোমরা খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি করবে এবং নির্ধারিত তারিখে তোমরা সেটি জমা দেবে বিদ্যালয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আসলে যে বন্ধটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আসলে ছুটি নয়, কারণ বিদ্যালয়ে হয়তো তোমরা সংস্কৃতিতে আসবে না, কিন্তু তোমরা কী করবে, অবশ্যই অনলাইনে যে পাঠদান করছি সেটাতে অংশগ্রহণ করবে। এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় সেটা কী করবে, তোমরা তো অ্যাসাইনমেন্ট জমা দেবেই, সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো সমস্যা এই পাঠে, যেহেতু আমরা তোমাদের ফিডব্যাকটা সরাসরি নিতে পারছি না, সমস্যা থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবে কিংবা মেসেজে নক করবে, তাহলে আমরা কী করবো, তোমাদের সেই সমস্যাটা সমাধান করতে পারবে। আর তোমরা কী করতে পারবে, বাড়ি বসে তোমাদের যে সিলেবাসটি আছে সেটি শেষ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষা কিন্তু যথাসময়ে হবে, সুতরাং কী করতে হবে, বাড়ি বসে পড়াশোনা করতে হবে। এবং যদি খুব জরুরি প্রয়োজনে আমরা বাইরে যাই, তাহলে অবশ্যই কী করতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে তারপরে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থী,